আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চাঁদের আলো জানালার পর্দা পেরিয়ে এসে পড়েছে মেঝেতে। আলো আঁধারির সেই ছায়াচিত্র যেন এক অদ্ভুত নীরবতা সৃষ্টি করেছে ঘরের কোনায় কোনায়। বিছানার এক পাশে নিঃশব্দে শুয়ে আছে তিয়াশা। তার চোখের পাতায় এখনও জমে আছে জল। চিবুক বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে প্রতিটি ফোঁটা। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ভারী চলাচল আর বুকের ভেতর শব্দহীন কান্নার কম্পন। পৃথিবীটা যেন এক রাতেই বদলে গেছে। আজ যেই মানুষটা তার হাত ধরে ছিনিয়ে নিয়ে এসেছে পরিবারের সামনে থেকে, আবার আজ সেই কিনা এভাবে হাতটা ছেড়ে দিল। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে, কোনো প্রশ্নর উত্তর না নিয়ে শুধু একতরফা বলে চলে গেল। তার মন বলে এই তো সে আমার মানুষ, কিন্তু বাস্তব বলে এই তো সে যাকে আমি চিনতাম না কখনো। বালিশে মুখ গুজে রাখলেও কষ্টটা দমন হচ্ছে না। নিজেকে একটা অপরিচিত ঘরে অচেনা শূন্যতার মধ্যে হারিয়ে ফেলেছে তিয়াশা। তবুও এই ঘরের নিস্তব্ধতা তাকে একটাই কথা ভাবাতে থাকে বারবার। এই আমি তিয়াশা, এই কি তবে আমার নতুন জীবন? এই ঘরটাই কি আমার ঠিকানা? এসব চিন্তার ভেতরেই কখন ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে তিয়াশা তা নিজেও জানে না। চোখের কোণে শুকিয়ে যাওয়া কান্নার রেখা, বালিশ ভেজা এক পাশ। সে যেন একটা যুদ্ধ হেরে গিয়ে নিঃশব্দে লুটিয়ে পড়েছে। তিয়াশা ঘরের পাশের রুমেই উঠেছিল জায়ন। জানে একই রুমে থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। সে নিষ্পাপ মুখের সামনে নিজের কঠিন মুখোশটা হয়তো আর ধরে রাখতে পারবে না। নিজের রাগ, নিজের জেদ সব কিছু হারিয়ে ফেলবে। তবু সে জানে তাকে কঠিন হতেই হবে। নিজের বাচ্চা বউকে আর একটু হলে অন্য কারোর পাশে না, সে ভাবতেও চায় না। এখন তুই শুধু আমার, একমাত্র আমার। কেউ তোর দিকে তাকানোর অধিকারও রাখে না। এই দহন, এই ভিতরের আজ নিয়ে সে দাঁড়িয়ে থাকে শাওয়ারের নিচে। গরম পানি ধারায় যেন নিজের সমস্ত রাগ ধুয়ে ফেলতে চাই। কাবাট খুলে ধূসর ব্যাগি ট্রাউজার আর কালো রঙের একটা টি শার্ট বের করে পরে নিল। চুলে হেয়ার ড্রায়ার চালিয়ে আয়নার সামনে কিছুটা স্থির হয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো, সিগারেটের প্যাকেট হাতে। একটা সিগারেট ঠোঁটে গুজে দেয়, লাইটার জ্বালিয়ে নিঃশ্বাসে টেনে নেয় গভীর ধোঁয়া। ধীরে ধীরে ছেড়ে দেয় আকাশের দিকে তাকিয়ে। মনটা যেন কেমন হালকা লাগছে, তবু ভেতরে চলছে এক অদ্ভুত হাহাকার। ভেতর থেকে এক চাপা স্বীকারোক্তি উঠল মনের ভেতর। সরি কিটি ক্যাট, আমায় কঠিন হতে হচ্ছে। তুই ছাড়া আমার গতি নেই, আর এখন তোরও গতি নেই আমি ছাড়া। তোকে কিছুদিন জ্বলতে হবেই জান। আর একটু হলেই তোকে হারিয়ে ফেলতাম। আমার ভাবলেই বুকটা কেঁপে ওঠে বউ। ওই কুকুরের বাচ্চার মধ্যে কি দেখেছিস তুই যা আমার মধ্যে নেই? জায়ন চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। সিগারেটের শেষ ধোঁয়াটা নিঃশ্বাসে গিলে ফেলল সে। তার চোখে এখন শুধু একটাই দৃশ্য ভাসছে, খুব বাচ্চা একটা মুখ, একরাশ ভয় নিয়ে কাঁপছে। কিন্তু সেই মুখটাই তো তার পৃথিবী। এইসব অস্থির ভাবনার ভার নামিয়ে এক নিঃশ্বাসে বুক হালকা করে জায়ন ধীরে ধীরে পা বাড়ালো তিয়াশার রুমের দিকে। শক্তপোক্ত হাতটা দিয়ে দরজার হ্যান্ডেল চেপে আস্তে করে খুলে ঢুকে গেল ঘরের ভিতর। রুমের এখনও লাইট জ্বলছে, ফ্যান বন্ধ। সাদা ফ্লোরাল প্রিন্টের বিছানার এক কোণে নিজেকে গুটিয়ে ঘুমিয়ে আছে তিয়াশা। মেরুন বেনারসিতে মোড়া সেই ছোট্ট শরীরটা যেন একখানা ফুটন্ত লাল গোলাপ। যেমন এক পা করে এগিয়ে গেল বিছানার কাছে। তিয়াশার মুখে এখনও কান্নার রেশ, চোখের কান্নি শুকিয়ে আছে, কিন্তু দাগ রয়ে গেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যেমন ঘুরে গেল তিয়াশার ওয়াশরুমে। সেখানে রাখা টাওয়ালটা একটু ওয়াশ বেসিন থেকে ভিজিয়ে হাতে নিয়ে ফিরে এলো তিয়াশার কাছে। আলতো করে মুছিয়ে দিতে লাগলো তিয়াশার মুখ। ভেজা টাওয়ালের ছোঁয়ায় তিয়াশা একটু নড়ে উঠল। চমকে উঠে জায়ান দ্রুত টাওয়ালটা সরিয়ে ফেলল। তারপর নিজ হাতে একটা কমফোর্টার তুলে নিয়ে গায়ে জড়িয়ে দিল তিয়াশার। ফ্যান চালিয়ে দিয়ে যেন কিছুটা হালকা বাতাস এনে দিল ঘরে। বেডসাইড ল্যাম্পের সুইচটা অফ করার ঠিক আগেই তিয়াশার দিকে শেষবারের মতো তাকালো জায়ন। অধরে সেই দুটো গোলাপি রেখা যেন ঠোঁটের মধ্যে লুকানো এক বেদনা বিধুর কৌতূহল।
জায়ন ধীরে ধীরে ঝুঁকে পড়ল তার মুখের কাছে। তিয়াশার নিঃশ্বাসের গভীরতা যেন অনুভব করছিল নিজের গাল জুড়ে, কিন্তু ঠোঁট ছোঁয়ালো না, একটু হাসলো, মনে মনে বিড়বিড় করলো। বউ, আমার বাচ্চা বউ। সেই স্নিগ্ধ অভিমানী হাসি, তারপর নরম করে কপালে ঠোঁট ছুঁয়ে চুপচাপ উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে এক একে সব আলো নিভিয়ে দিল। অন্ধকার রুমে ফেলে গেল এক টুকরো কোমল ভালোবাসা, যার উচ্চারণ নেই, দাবি নেই, কিন্তু ওজন অপার। রাত প্রায় 1টা। চৌধুরী বাড়ি যেন একদম নিস্তব্ধ হয়ে গেছে। একটা বড় ঝড়ে পরে যেমন শূন্যতা নেমে আসে, ঠিক তেমনি নিস্তব্ধতা যেন চারপাশে জমে আছে। বাড়ির লোহার ফটকের সামনে দাঁড়িয়ে আছে ইউভি আর আকাশ। জায়নের গাড়িটা জেমস নিয়ে চলে গেছে, আর আন নিজের গাড়িতে ওদের এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু এখন যে কিভাবে ঘরে ঢুকবে সেটা নিয়ে দুজনেরই মাঝে টান টান উদ্বেগ। পেছনে ফিরেও তাকায়নি তারা, যখন ভাইয়ার পেছন পেছন বেরিয়ে গিয়েছিল। এখন যদি পাশে না ঢুকতে দেয় কি হবে? ফটকের কাছে দাঁড়িয়েছিল দারোয়ান চাচা, কিন্তু সে তো গভীর ঘুমে তোলে চেয়ারে ঝিমুচ্ছে। সদর দরজার কাছে পৌঁছাতেই ইউভি পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে গেল। তখন আকাশ ভয়ে ভয়ে বলে উঠল, ভাইয়া কি দরকার সিংহের খাঁচায় পা দেওয়ার? আমাদের বাসায় চলো, আমাদের কাছে বাসায় চাবি আছে। আম্মু তো এখানে, কিন্তু তাও আমরা দুই ভাই রাতটা ঠিকঠাক কাটিয়ে নেব। ইউভি একটু সাহস নিয়ে বলে উঠল, এখন যদি সাহস না দেখাই, তাহলে ভবিষ্যৎ আমার হৃদয় পাখিটা কিনে পালাতে হয়, তখন সাহস কোথা থেকে পাবো? আমার শ্বশুর তো বড় ভাইয়ের শ্বশুর থেকেও ডেঞ্জারাস, মানে আমার বাবার থেকেও আমার শ্বশুর ডেঞ্জারাস। উনি যদি মেয়ে না দিতে চায়, তখনও আমার সাহসের দরকার হবে। চল চল ভেতরে চল, যা হবে দেখা যাবে। এই বলে ভেতরে ঢুকে গেল দুই ভাই। ভেতরে ঢুকতেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, তখনই হঠাৎ করে ড্রয়িং রুমের লাইটগুলো জ্বলে উঠল। ইউভি এতক্ষণ সাহস দেখালো, হঠাৎ করে যেন ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। সঙ্গে আকাশেরও একই অবস্থা। দুজনে দাঁড়িয়ে পড়ল স্থির হয়ে, কিন্তু পিছন ঘুরে তাকানোর সাহস তাদের নেই। পেছন থেকে এক গভীর কণ্ঠস্বর ভেসে আসলো, তো কি দিয়ে এলে পাগল? বড় ভাইয়ের বিয়ে, তাও আবার নিজের বোনের সঙ্গে। ওখানেই তো থাকতে পারতে, বাসা ফেরত আসার কি দরকার ছিল? এই কণ্ঠস্বর আর কারণ না, বাড়ির মেন কর্তা প্রান্তিক সাহেব, এই চৌধুরী পরিবারের কর্তা, যার এক কথাতেই সিদ্ধান্ত হয়ে যায়। হাত পা যেন কাঁপছে, ভাবছে পেছনে ঘুরবে কি ঘুরবে না। মনে অনেক সাহস নিয়ে তাকালো, পিছনে তাকাতেই মাথা চড়ক গাছ। 3 কর্তা, প্রান্তিক সাহেব, তাওসান সাহেব আর পনই সাহেব পেছনে হাত গুজে দাঁড়িয়ে। তাদের চোখে আগুন, কণ্ঠে নীরব ধ্বনি, যেন মুহূর্তেই বিস্ফোরণ ঘটবে। এসব কর্মে ভাইয়ের সাথ দিয়ে নিজেকে কি মনে করছিস ইউভি? তোর কোনো রকম লাগলো না তোর ওইটুকু বোনটাকে জায়নের হাতে তুলে দিতে? জায়নের এরূপ দেখার পরেও কি করে পারলি? তাহসান সাহেবের হুঙ্কার, এরপর আবার পনই সাহেব বলে উঠল, পারবে না কেন? দেখছিস না, নিজেই তো আস্তে বজ্জাত। ওদের বিয়ে দিয়ে চুপি চুপি কীরকম বাসায় ঢুকছে, নিজেও কোথায় কাকে জুটিয়ে রেখেছে তা কে বলবে? আকাশ এত ভয়ের মাঝেও দৃঢ় কণ্ঠে বিড়বিড় করলো, কোথাও খুঁজতে যেতে হবে না মামু, এই বাসাতেই জোটানো আছে। তুই আবার পাশে কি বিড়বিড় করছিস আকাশ? ভুরকুচকে প্রশ্ন করলেন প্রান্তিক সাহেব। কি? কিছু না মামু। আকাশের এই আমতা আমতা কথাই তাহসান সাহেব বললেন, তোমাকে বলবে ও কি বিড়বিড় করছে? বড় ভাই সব এক কলের গরু, সঙ্গ দোষ এর প্রভাব সব। এবার ইউভি একটু বিরক্তই হলো, মনে ভয় থাকলেও একটু সাহস নিয়ে বলল, ভুল বললে চাচ্ছু, এটা সঙ্গদোষের না, এটা আমাদের রক্তের মধ্যেই আছে। ভাইয়ের সঙ্গ আমি পাইনি তো আমাদের কাছ থেকে 13 বছর দূরেই ছিল, সঙ্গ পাবো কোথা থেকে? আর যদি বলেন আমার বোনের কথা, আমার বোনকে আমি সঠিক হাতেই তুলে দিয়েছি, সঠিক জায়গাতেই রেখেছি। একদিন আপনারাও সেটা বুঝে তাদেরকে মেনে নেবেন, এই আমি বলে গেলাম। ইউভির এই কথাগুলো তো মুখ থেকে বেরিয়ে গেল, কিন্তু বুকের মধ্যে চলছে ধুকপুক। সামনে বাবা চাচারা, তাদের সামনে আমার মুখ থেকে এতগুলো কথা বেরোলো, যদি এখন দেয় ধোলাই তাহলে কি করব? এই ভেবেই চলে গেল নিজের রুমে। আর দাঁড়ানো যাবে না, দাঁড়ালে নিজের সাহস যেটুকু দেখিয়েছিল সেটুকু ব্যাঙের মতো লাফিয়ে পড়বে।
তাদের চোখে ভেসে উঠছে ছেলেদের মুখ, যারা একসময় মায়ের আঁচলের পেছনে লুকিয়ে থাকতো। আজ তারা নিজেদের সিদ্ধান্ত নিজে নিচ্ছে। তাদের সেই নির্ভীক কথাগুলো যেন একে একে ছুরির মতো বিঁধে যাচ্ছিল তাদের অভ্যস্ত অহংকারে। তারা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। জায়নের ভয়াবহ সিদ্ধান্তের চেয়েও এখন অবাক হচ্ছে এই দুই ছেলের সাহসে। এই প্রজন্ম আর মুখ বুজে থাকার নয়। এটাই কি ছিল ভবিষ্যতের ইঙ্গিত? সকালের হালকা রোদটা পদ্মার ফাঁক গলে ঘরে ঢুকেছে। নরম আলো এসে থেমে আছে বিছানার ধবধবে সাদা চাদরের গায়ে। একটা অদ্ভুত শান্ত নিস্তব্ধতা ঘিরে রেখেছে গোটা ঘরটাকে। বাতাসে যেন এক অন্যরকম গন্ধ, বিবাহের নতুন রাত্রির পরে সকালের নিঃশব্দ প্রতিধ্বনি। সেই রোদের ঝিলিক থাই গ্লাসের পর্দার ফাঁকে গলি স্পর্শ করছে তিয়াশার ওই ছোট্ট মুখে। ধীরে ধীরে চোখ মেলল। চোখ একটু খুলতেই প্রথমেই চমকে উঠল। এই ঘর তো তার না। চোখ বুলিয়ে নিচ্ছে অজানা দেওয়ালের রং, অপরিচিত ছিলিং, অদ্ভুত সাজানো আসবাব। তারপর হঠাৎ করে মনে পড়ে গেল গত রাতের কথা। সে তো বিবাহিত ইবলিশ বাঘের বাচ্চাটার বউ। মনে একটা দীর্ঘশ্বাস নামল বুকের গহীন থেকে। মনে পড়ে গেল জায়নের সেই তীব্র রুক্ষ অথচ অসহায় ভাষা। স্বামীর অধিকার দেবে না? না, আমি তা চাই না। তবুও চোখ পড়ল নিজের গায়ে জড়ানো কম্পিউটারের দিকে। সে তো রাতভর কিছুই জড়ায়নি, তবে এই কম্পিউটার, এই আলো নিভানো ঘর, তার মানে রাতে তার ইবলিশ জামাই এই রুমে এসেছিল। ভাবতে একটু থেমে এক চিলতে মুচকি হাসি খেলে গেল ঠোঁটে। মনের ভিতরে জমে থাকা অস্থিরতা আর সংশয় যেন একটুখানি গলে গেল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তিয়াশা। নিজের শরীরে চোখ পড়তেই আবার থমকে গেল। গত রাতে এসে গা ছমছমে বেনারসি শাড়িটাই এখনো গায়ে। উফ, এখন আমি কি পরবো? নিজের কিছু তো সে নিয়ে আসেনি। এক ভরসাহীন দোলাচল এসে নামলো চোখে মুখে। ওরাকে কি বলবো? যদি আবার রাগ করে, যদি আবার খ্যাকশিয়ালের মতন চেঁচিয়ে ওঠে। ঠিক তখনই চোখে পড়ল ড্রেসিং টেবিলের দিকে, আর সেখানে যেন খুলে গেল আরেকটা চমকের জানালা। ড্রেসিং টেবিল জুড়ে সাজানো মেয়েলি মেয়েদের অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকমের ব্র্যান্ডেড পারফিউম, কাজল, লিপস্টিক, নানান রঙের কাচের চুড়ি, নীল পলিশ, চুলের ক্লিপ, হেয়ার ব্রাশ, সব এক নিখুঁত পরিচর্যায় সাজানো। তিয়াশা ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। তারপর হঠাৎ কি মনে হলো, সোজা ছুটে গেল ওয়ার্ড্রোবের দিকে। ওয়ার্ড্রোব খুলতেই চোখ বড় বড় হয়ে গেল। অবাক চোখে তাকিয়ে আছে সেদিকে। একটা ক্যাবিনেটে সাজানো নানান রকমের রঙিন শাড়ি, আরেকটাই থ্রি পিস, গাউন, এমনকি তার মাপের অন্তর্বাস পর্যন্ত হাতে তুলে নিয়ে একটু অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। এই লোকটা, মানে এই শয়তান জামাইটা এত কিছু আগেই ভেবে রেখেছে। মনে মনে ভুরু কুঁচকে পড়ল। আর মুখে বলে স্বামীর অধিকার পাবি না। ঠোঁটের কোণে চাপা এক হাসি ফুটল। দিতে হবে না, আমি নিজেই সব অধিকার নিয়ে নেব। আমিও আবরার জায়ন চৌধুরীর স্ত্রী। আপনি যেমন ঘাটতারা, এবার দেখবেন আপনার এই মিসেস ঘাটতারাকে। একটা লাল পাতলা জামদানি, লাল ব্লাউজ আর লাল পেটিকোট নিয়ে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পরে ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। লাল শাড়িতে নিজের চোখ যেন ফেরাতেই পারছিল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় তাকিয়ে চুপ করে রইল কিছুক্ষণ। একটা ছোট্ট লাল টিপ, হালকা কাজল, একটু লিপস্টিক, চুড়ির বাক্স থেকে লাল সবুজের কিছু কাচের চুড়ি তুলে দুহাতেই পরে নিল। চুলগুলো হালকা ভেজা, আলতো করে একপাশে ছেড়ে দিয়ে আবারও নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। আজ সে বিবাহিত, আজ তার পরিচয় বদলে গেছে। চুপচাপ করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে সে। নিচের ড্রয়িং রুমের ডিভানে বসে যান ল্যাপটপে মনোযোগ দিয়ে কি যেন করছিল। হঠাৎই শোনা গেল নূপুরার চুরির মিষ্টি শব্দ। উপরে তাকাতেই চোখ আটকে গেল তিয়াশা। লাল জামদানি, ভেজা চুল, হালকা সাজে ধীর পায়ে নেমে আসছে। তার প্রতিটি চরণ যেন রক্তে আগুন ধরাচ্ছে। জায়নের মুখ হাঁ হয়ে গেল, বুকটা ধক করে উঠল, গলা শুকিয়ে গেল এক মুহূর্তে। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, তার মন যেন বলে উঠছে, তাকাস না আবরার জায়ন, তাকাস না। এই মেয়ে
একদিন আমায় তার রূপের আগুনে পুড়িয়ে শেষ করে দেবে। সত্যি লোকের কথা ঠিক, বিয়ে হয়ে গেলে মেয়েদের রূপের চমক দ্বিগুণ হয়ে যায়, কিন্তু আমার বউটার তো মনে হয় 10 গুণ বেড়ে গেছে। ইস, আমার বউটাকে কেমন আমার বউ লাগছে। আমি কি পাগল হয়ে গেছি? আমার বউকে তো আমার বউই লাগবে। কন্ট্রোল আবরার জায়ন, কন্ট্রোল। নিজেকে শক্ত রাখতে হবে, এই পাষাণ বউয়ের সামনে গলে গেলে চলবে না। তিয়াশা নিচে নেমে জায়নের অবস্থা দেখে একটু মুচকি হেসে বলল। মুখটা বন্ধ করেন, মাছি ঢুকে যাবে। তিয়াশার এই শ্লেষ মিশ্রিত বাক্য যেন জায়নের দিব্য ঘোর ভাঙ্গার আশঙ্কিক বিস্ফোরণ ঘটালো সামান্য কাঁপা কাঁপা গলায়। চোখ সরিয়ে নিয়ে তিয়াশাকে উপেক্ষা করে যেন নিজের খোলসে নিজেকে লুকাতে চাইল। আমার আই গ্লাসটা যে কোথায় রেখেছি। জায়নের কাণ্ড কারখানা দেখে তিয়াশা নিচে দুহাত সামনের দিকে জোর করে মনে মনে বলল। ভেবেছিলাম ভালোভাবে বুঝিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিব বর, কিন্তু তোমার মতন ব্যাটা যে ভালো কথা বুঝবে না। ঘাটতারা ব্যাটাকে ঘাটতারা হয়েই বোঝাবো। তিয়াশা আবারও রান্নাঘরের দিকে যেতে যেতে বলল। এদিক ওদিক না খুঁজে নিজের চোখ আয়নায় দেখলেই হয় যে সেটা নিজের চোখেই আছে। মানুষ চশমা পরেও যে এত অল্প দেখে, এই বয়সের লক্ষণ ভালো না। তিয়াশার এরকম খোঁচা মারা কথা শুনি যেন বিরক্তির গলায় দাঁত খিচিয়ে জবাব দিল। আমি কি তোকে বলতে বলেছি? তিয়াশাও উল্টো জবাব দিল। আমি তো কারো নাম নেইনি, যে কম দেখে তারই গায়ে লাগবে। জান দাঁত খিচিয়ে মুখ ঘুরিয়ে নিল। এদিকে তিয়াশা মুচকি মুচকি হেসেই চলেছে। এদিকে রান্নাঘরে এসে দেখে সব কিছুই আছে, সেগুলো রান্না করতে হবে। তাহলে সে কি খাবে? সে তো রান্নাই করতে পারে না। এই ভেবে শাড়ির আঁচলটা কোমরে গুজে জায়নের সামনে গিয়ে দাঁড়ালো। জায়নের চোখ ল্যাপটপের দিকে। সে বুঝেছে তিয়াশা তার সামনে দাঁড়ানো, কিন্তু এই মেয়ের চোখে তাকালে সে নিজের রাগ ঝাড়তে পারবে না। তার এই আত্মসংবরণ চুরমার হয়ে যাবে। তাই ল্যাপটপের দিকে তাকিয়ে নজর রেখে বলল। কি চাই? তিয়াশা কোমরে হাত দিয়ে জবাব দিল। আমি রান্না করতে পারি না। এখনো জায়ন এর চোখ ল্যাপটপের দিকে। তো আমার খিদে পেয়েছে, কাল থেকে কিছু খাইনি। যেন কোনো জবাব দিল না, কারণ একটু পরেই নতুন কাজের বুয়াও রান্নার বুয়া এসে যাবে। তাই মজা করেই বলল। বউদের কাজ রান্না করা, সে কিভাবে করবে সে জানে। জায়নের কথায় বিরক্ত হয়ে গেল তিয়াশা। একটু রেগে বলল। আমি পারি না রান্না করতে, বললাম তো। তিয়াশার এই চিৎকারে জায়নও বিরক্ত হয়ে গেল। এবার আর ল্যাপটপের দিকে তাকিয়ে জবাব দেবে না, তিয়াশার দিকে চোখ রাঙ্গাতে যাবে। তার আগে চোখ গেল তিয়াশার মেদিন কোমরে আর উন্মুক্ত উদরে। শাড়ির আঁচল কোমরে গোজায়, দুহাত কোমরে রাখাই উদরে অনেকটা উন্মুক্ত হয়ে আছে, যার ফলে তিয়াশার কেন্দ্রবিন্দুও দেখা যাচ্ছে। কেন্দ্রবিন্দুর ঠিক নিচে একটা কালো তিল। জায়নের চোখ এই প্রথম দেখল তিয়াশার এই তিল, যা জায়নকে টেনে নেওয়ার ক্ষমতা, যেন এক নিঃশব্দ মানসিক অস্ত্র, অদৃশ্য অথচ অপ্রতিরোধ্য। জায়ন মনে মনে ভাবছে। কি দেখছে সে? জায়ন রে, তুই শেষ। ও গড, তুমি কি আমায় পাগল করতে চাও? এই মেয়েকে আমার সামনে থেকে সরাও। আমি যদি এই মাদকতার নেশায় ডুবতে চাই, আমি সত্যি অসুস্থ হয়ে যাব। এই মার্চের হালকা নরম ওয়েদার, এও এসি চালানো আছে, তবুও জায়নের শরীর ভিজে উঠছে। ললাটে জড়ো হয়েছে বিন্দু বিন্দু নোনা জল। আরে বলবেন তো। জায়নের মাদকতার আসরে ভেসে এলো তিয়াশার কণ্ঠস্বর। জায়নের নজর এখনো তিয়াশার দিকে। এক্ষুনি রান্নার বউ আসবে, এখন আমায় ডিস্টার্ব করিস না। এইদিকে তাকি জবাব দিল জায়ন, গলায় কষ্টে চেপে রাখা উষ্ণতা। তিয়াশা মনে মনে ভাবছে ওনার কিসের ডিস্টার্ব হচ্ছে, যেন খামোখা আটকে আছে। তিয়াশা চোখ সরিয়ে জায়নের দৃষ্টি অনুসরণ করতেই তার মুখ রাগে টকটকে হয়ে উঠল, কিন্তু জায়নের নজর এখনও সেই উদরের কেন্দ্রবিন্দুর দিকে। তিয়াশা দাঁত খিচিয়ে পেছন ঘুরে বলতে বলতে গেল। অসভ্য ব্যাটা জীবনেও শুধরাবে না। তিয়াশা এরকমভাবে চলে যাওয়াই জায়ন একদম বন্ধ করা ঘর থেকে উঠে এসে দুহাত দিয়ে নিজের চুল টেনে পড়ল। এরই মধ্যে সদর দরজার কলিং বেল বেজে উঠল। এদিকে জায়ন ডিভান থেকে উঠে নিজের টি শার্ট ধরে নিজের গায়ে ফু দিচ্ছে, বারবার হাঁসফাঁস করছে, এদিক ওদিক করছে, ছটফট করছে। নিজে চিৎকার করে বলে উঠল। ইটস টু মাচ হট হিয়ার, আই নিড আ কোল্ড শাওয়ার।
জায়ন দরজা খুলছে না দেখে তিয়াশা নিজে গেল দরজা খুলতে। দরজা খুলতে দেখতে পেল দুই মহিলা দাঁড়িয়ে আছে। তাদের দুজনের মুখ থেকে বেরিয়ে এলো তিয়াশাকে দেখে। মাশাল্লাহ আপামনি, আপনি কি সুন্দর দেখতে। তিয়াশা একটু মুচকি হেসে বললেন। ধন্যবাদ আপনাদের। জায়নের কানও গেল সেই কথা। জায়ন এই বিষয়টা মোটো ভালো লাগলো না। তার বউকে কি মহিলারাও এখন নজর দিবে? তাই এগিয়ে গেল দরজার দিকে। তিয়াশার হাত ধরে তাদের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে উঠল। কি চাই? আপনারা কারা? ওনারা বুঝে গেলেন এই যে সেই নতুন স্বামী স্ত্রী যাদের কথা আহান ভাইয়া বলেছেন। আহা, যেমন জামাই তার তেমন স্ত্রী। মাশাল্লাহ, দুজনেরই যেন আল্লাহ একে অপরের জন্য বানাইছে। জি, আমাদের আহান ভাইয়া পাঠাইছে। আমি রেবেকা, ও হইল সাফিরা। আমি বাসার সব কাম করুম, আরও খাবার বানাইবে। জায়ন একটু ভেবে বলল। ও আসেন। ওনারা এসেই কাজ করতে শুরু করে দিলেন। জায়ন বুঝিয়ে দিল সে রোজ সকালে ডায়েট ফুড নেয়, অয়েলি খাবার সে খায় না বেশি। আর তিয়াশা যা খাবে তাই বানাতে। এদিকে তিয়াশাও তাদের সঙ্গে একটু কথা বলতে লাগলো। কিন্তু জায়ন ডেবিনে বসেও তার নজর বেহের মতন তার বইয়ের দিকে। এই লোক নাকি আবার কঠিন হয়ে থাকবে। রান্নার বুয়া সব নাস্তা বানিয়ে রাখলো টেবিলে। নাস্তা করতেও বসেছে তিয়াশা আর জায়ন। এরই মধ্যে আবারও কলিং বেল বেজে উঠল। জায়ন উঠতে যাবে তার আগে তিয়াশা নিজেই দরজা খুলতে চলে গেল। জায়ন খুব রেগে গেল। কে না কে দরজায় এই মেয়ে হুট করেই চলে গেল। এই বদমাইশ বউকে সায়স্তা না করলে হবে না। আমি কি জ্বালাবো ওকে? ও নিজেই আমায় জ্বালিয়ে যাচ্ছে। তিয়াশা দরজা খুলতেই দেখল আগের দিনে সেই আধা বিদেশি পুরুষ। তাকে দেখে একটু হেসে বলল। আপনি সেই কালকের আধা বিদেশি ভাইয়া না? এই বলে তিয়াশা বলল। আসুন ভেতরে। কিন্তু এদিকে জেমস তিয়াশার দিকেই তাকিয়ে ভাবছে। জলি রে, তুই যদি স্যারের ওয়াইফকে দেখতি তাহলে তো জ্বলে যেতি। বাবার মাঝে জেমস বলল। ইয়েস ভাবি, আই এম জেমস স্মিথ। এই বলে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। এদিকে তিয়াশা হাত বাড়াতে বাড়াতেই বলে উঠল। ওয়াও ভাইয়া, আপনি এত ভালো বাংলা বলতে পারল না, না পারল হাত মেলাতে। তার আগেই তো এসে তিয়াশার হাত ধরে বসলো কেউ। সে যে তাদের অগ্নি দৃষ্টি দিয়ে এতক্ষণ দেখছিল তা তাদের জানা নেই। জায়নের মুখ অন্ধকার হয়ে গেল। জায়নের চোখ যেন জেমসকে গিলে খাবে। চেপে ধরেছে তিয়াশার হাত। তিয়াশা ব্যথা পাচ্ছে কিন্তু জেমসের জন্য কিছু বলতে পারছে না। এদিকে জেমস জায়নের চেহারা দেখে ভয়ে কাঠ হয়ে আছে। মনে মনে ভাবছে, কেন যে নিজের দেশের ফর্মালিটি করতে গেলাম, কি করে আমি ভুলে গেলাম ইয়েস্টারডে নাইটের কথা। ও গড, প্লিজ সেভ মি। বলেছিলাম তো গাড়িতেই থাকতে। আসলে ফোন করবে, আমি চলে আসবো গেটের কাছে। জায়নের গর্জনে তিয়াশাও কেঁপে উঠল। জেমস ভয়ে ভয়ে বলে উঠল। স্যার অনেকবার কল দিয়েছি, আপনি রিসিভই করেছিল না, তাই না পেয়ে এসেছি স্যার। আর হবে না, প্লিজ ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস। জায়নের তখন মনে পড়ল তার ফোনটা উপরে তার রুমেই রয়েছে। ওয়েট ফর মি। এই বলে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। এইভাবে কেউ বাসায় আসা মেহমান। বলতে পারল না তার আগে জ্যাম তিয়াশাকে কোলে তুলে নিজের বুকে নিয়ে সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো। এদিকে তাদের এরকম উপরে যাওয়া দেখে কাজের বুয়াদের মুখ হা হয়ে গেল। আকাশ, তোর ফোন বাজছে, ফোনটা ধর। ঘর ঘর করে ঘুমের আওয়াজ। এই আকাশ, ফোনটা ধর, না হলে এই বিছানা থেকে তোকে লাথি মারবো। ইউবির এত ডাকা ডাকিতেও আকাশের নড়াচড়ার নাম নেই। বিছানায় উল্টাচ্ছে পাল্টাচ্ছে কিন্তু ঘুম যেন বেজায় গভীরে। আরে তোর জলপরি ফোন করেছে রে। এই কথাটা যেন ঘুমের মতো বাজ পড়ার মতো। আকাশ এক লাফে উঠে বসে চাদরটা একদিকে ছুঁড়ে ছিটকে পড়ল। দু চোখ কুচকে ঘরে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো। কই কই আমার জলপরি? কোথায় গেল আমার রাজকন্যা? ইউবি এক হাত কোমরে দিয়ে বিরক্ত চাহনিতে ফোনটা বাড়িয়ে দিল। এই ফোনে, এই যে তোর জলপরি, নেই ধর। আকাশ যেন ঝাঁপিয়ে এসে ফোনটা ইউবির হাত থেকে ছিনিয়ে নিল। স্ক্রিনে তাকিয়ে হেসে উঠল সত্যি আরোহী ফোন করেছে। ফোনটা কানে দিতেই ওপাশ থেকে এক চিৎকারে কানের পর্দা ফেটে উঠল। এই রাঙ্গামূলো, কখনো তোমায় ফোন করলে এক কলই ধরা যায় না কেন? আকাশ ফোনটা কানের থেকে একটু দূরে সরিয়ে নিয়ে বলল। এত জোরে চিৎকার করো না জলপরি, তোমার গলা বসে গেলে আমি কি করব বলো তো?
বেশি চালাকি করবেন না, আগে বলেন আমার বেবিটা কোথায়, পরে আপনার খবর আছে। আকাশ মুচকি হেসে বলল, তোমার বেবি তো এখন তোমার সঙ্গেই কথা বলছে। উফ, বাজে বকবেন না, প্রপোজ করার মুরত নেই, আবার ফোনে বেবি বেবি খেলতেছেন। আকাশ এবার একটু হকচকিয়ে বলল। তুমি এত সিরিয়াস কেন হঠাৎ? আরোহীর গলা এবার একটু কোমল হলো। বলুন না প্লিজ, আমার বেবিটা কোথায়? তোমার বেবি এখন তার বেবির সঙ্গে আছে, মানে তার জামাইয়ের কাছে। এখন ওরা একসাথে নতুন বাসায়। কি আরোহীর গলায় যেন বজ্রপাত। মানে ভাইয়া অলরেডি আমার বেবিকে বিয়ে করে ফেললো? জি হ্যাঁ, একদম হালাল উপায়ে বিবাহ সেরেছে। আমি তোকে ফোনেও পাচ্ছি না, একটু কথা বলিয়ে দিতে পারবেন? আমি ওর সঙ্গে দেখা করতে চাই, খুব চিন্তা হচ্ছে। আকাশ একটু দ্বিধায় পড়ে গেল, তারপর বলল, আসলে কাল তিয়াশা ফোন রেখে চলে গিয়েছে। আমি ভাইয়ের সঙ্গে কথা বলে জানাচ্ছি তোমাকে, ঠিক আছে? প্লিজ জানাবেন, আমি ভীষণ চিন্তায় পাচ্ছি। আকাশ একটু দম নিল, চোখ বন্ধ করে বলল, তিয়াশার জন্য চিন্তা করে লাভ নেই জলপরি, আসল চিন্তা তো আমার জন্য কর। আমার জলপরিকে ছেড়ে যদি আমি অন্য কাউকে বিয়ে করি। আরোহী গম্ভীর স্বরে বলল, শোনেন, এবার চিন্তা আপনি করুন। আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে যদি আমাকে প্রপোজ না করেন তাহলে সত্যি বলছি ওই পাশের বাসার পোলাটাকে হ্যাঁ বলে দেব। আকাশে মনে হলো যেন পৃথিবীটা হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে, ভূকম্পন ছড়িয়ে পড়েছে চারিদিকে, মাথার ভেতর বাজ পড়তে থাকলো। পটলা মানে কে? এই পটলাটা আবার কে? এই পটলা কোন সাহসে আমার জলপরির কথা ভাবে রে? আকাশ রেগে গিয়ে একটু গম্ভীর স্বরেই বলল, শোনো মোর জলপরি, পটলা হোক আর বেগুন হোক, কেউ যদি আমার জলপরির দিকে তাকায় তাহলে আমি তাকে ফ্রিতে হার্ট সার্জারি করব। এই আমি বলে রাখলাম। ও পাশ থেকে আরোহীও এবার গলা চড়িয়েই বলল, যাকে খুশি তাকে সার্জারি করুন, সমস্যা নেই, কিন্তু সময় আপনার কাছে 1 সপ্তাহ। এর মধ্যে কিছু না করলে আমি কিন্তু সত্যি বলছি। এ বলে শটাস করে ফোনটা কেটে দিল। ফোনের কাটা আওয়াজটা যেন আকাশের বুকে স্যাকা দিয়ে গেল। ফোনের স্ক্রিনে কল ইন্ডেড ভেসে উঠতেই আকাশের চোখ কপালে, মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। ও মা, জলপরি 1 সপ্তাহ টাইম দিয়েছে, আমি তো এখনো ঠিকঠাক একটা লাইনও মুখে আনতে পারি না। আর যদি সত্যি পটলারে হ্যাঁ বলে দেয়? চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, ভয় লেগেছে। ভয়টা এবার সত্যি জেগে বসেছে আকাশের চোখে। ও ভাই রে, এবার মনে হচ্ছে আমাকেই আমার হার্টের সার্জারি করতে হবে। হঠাৎ করেই আকাশের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেছে, চোখে বাঁধা। আকাশের এই করুণ অবস্থা দেখে ইউভি তখন পাশ থেকে বলল, কিরে, তোর মুখের উপর এরকম তবলা কেন বাজলো? লাগতেছে যেন কেউ লাফাইয়া বাজাই দিতাছে। আকাশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু নেতিয়ে গিয়ে বলল, ভাবছিলাম এমবিবিএসটা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়িয়ে একদম রাজকীয়ভাবে আমার জলপরীকে বিয়ের প্রপোজ করব। কিন্তু আমার জলপরি আমায় 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে দিল ভাই। 1 সপ্তাহ মাথায় তো কিছুই কাজ করছে না। ইবি ভাই, আমি এখন কি করব বলো তো? ইউভি মুখ টিপে হাসি চেপে বলল, তুই না আগে হার্ট সার্জারির কথা বললি, এখন নিজের হার্টই তো ঝুলে গেল। আকাশ কপাল চাপড়ে বলল, সত্যি বলছি ইবি ভাই, যদি পটলাটা ওরে প্রপোজ করে ফেলে আর ও রাজি হয়ে যায়, তাইলে আমি মেডিকেল লাইফ ছেড়ে কবিরাজি পড়ব। ইউভি এবার আর হাসি থামাতে পারল না। তোর প্রেম আর প্ল্যান দুইটাই ফার্স্ট ইয়ারেই ফেল মেরে গেছে ভাই। কি করবো ইবি ভাই? ইউভি বাইরে যেতে যেতে বলে গেল, আমাদের বড় ভাই কি করতে আছে? কি করছেন নামান, বলছি তো কাজের বুয়ারা দেখছে। তিয়াশা ছটফট করতে লাগলো। জায়নের কোলে হাত পা ছুঁড়ে নিজেকে চালানোর চেষ্টা করছে। জায়নের ঠান্ডা গম্ভীর গলায় একটা আগুন ধ্বনি বাজলো। আমার নিজের 3 কবুল বলা বউ তুই, যা ইচ্ছে তাই করব, এতে কার কি? তিয়াশা থমকে গেল। এই স্বরের মধ্যে যে অদ্ভুত দহন, সেটা স্পষ্টভাবে বুঝতে পারল সে। যেমন নিজের রুমের দরজাটা খুলে ঢুকিতেই পা দিয়ে উল্টো ধাক্কা দিয়ে বন্ধ করে দিল দরজাটা। মুহূর্তে ঘরের মধ্যে এক গুমট নীরবতা নেমে এলো। তারপর এক ঝাঁকুনিতে তিয়াশাকে বিছানায় ছুঁড়ে ফেলল। তিয়াশা বিছানায় পড়ে কেঁপে উঠল, কোমরের পাশে ব্যথা লেগে গো গো করে উঠল। আমি কি আলুর বস্তা, যখন খুশি উঠিয়ে নেন যখন খুশি ফেলে দেন? আমারও ব্যথা লাগে না বুঝি? চোখের জল গাল বেয়ে নেমে যাচ্ছে, কণ্ঠ কেঁপে কেঁপে কাঁদছে সে। কিন্তু জায়নের চোখে কোনো কোমলতা নেই। তার পা ধীরে ধীরে এগিয়ে আসছে বিছানায় পড়ে থাকা তিয়াশার দিকে। হঠাৎ জায়নের এরকম কাছে আসতে দেখে তিয়াশার যেন কান্না হঠাৎ করে বন্ধ হয়ে গেল। পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে,
কণ্ঠস্বর শোনা গেল এক নতুন ভয়। এরকম ভাবে এগিয়ে আসছেন কেন? তিয়াসার কথায় জ্যান একটু বিদ্রুপ হাসি দিয়ে বলল। বিয়ের পরে স্বামীরা কি করতে তার বউয়ের দিকে আগায়? তিয়াসার ডাগর চোখ জোড়া তৎক্ষণাৎ বিস্ময় বিস্ফোরিত হয়ে উঠল, যেন কথার আড়ালে চেতনার শূন্যতায় পড়ে গেছে সে। তারপর হঠাৎ করেই জ্যান ঝাঁপিয়ে পড়ল তিয়াসার উপর। তিয়াসার নিঃশ্বাস আটকে এলো, বুকের পাঁজরে চাপ সৃষ্টি করছে, গলা শুকিয়ে কাঠ মনে হচ্ছে কিছু আটকে গেছে। হঠাৎ করেই জ্যান তার দুহাত শক্ত করে চেপে ধরল। চুড়িগুলোর একাংশ জ্যানের হিংস্র চাপে কচ করে ভেঙে পড়ল। কাছের তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল ঘরের স্তব্ধতায়। তিয়াসা ব্যথায় গুঙ্গিয়ে উঠল। লাগছে তো। জায়নের আগুন জ্বালা চোখ নিয়ে কিছুই বলছে না, দৃষ্টি শুধু তিয়াসার দিকেই। কিছুই বলছে না, কিন্তু এদিকে হঠাৎ করে জায়নের গলার অ্যাডামস আপেল বারবার উপর নিচ হতে লাগলো। হঠাৎ করে তিয়াসার চেপে ধরা হাতটা একটু আলগা হয়ে আসলো। তিয়াসা সেটা বুঝি কাঁপা কাঁপা গলায় বলল, কি কি সমস্যা? জায়ন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার জীবনের বড় সমস্যা তুই। তিয়াসার হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। আমি তো জানি আমি আপনার জন্য বড় সমস্যা। জায়ন তিয়াসার কাছে এসেছিল শাস্তি দিতে, একরাশ রাগ উগরে দিতে, কিন্তু তিয়াসার দৃষ্টি, তার নিঃশব্দ অনুকরণ সব মিলিয়ে ওর শরীরের ছোঁয়া, ওর গায়ের মিষ্টি ঘ্রাণ সবটাকে যেন আবারও মাতন করে তুলছে। এখন সে নিজে নিজের ভিতরে ডুবে যাচ্ছে, এক গোপন ঘর, এক নেশার গভীর মোহে। সঙ্গে সঙ্গে মুখ গুজে দিল তিয়াসার ঘাড়ে। জানিস যখন বলছিস কেন? তিয়াসার ঘাড়ে নাক ঘষতে ঘষতে জায়নের এই হাসকি কণ্ঠে বলা কথায় যেন তিয়াসার পেটের ভিতর কি যেন মুচড়ে উঠল। নিঃশ্বাস আটকে আসছে। এখন তিয়াসার পুরো শরীরটাই জায়নের নিচে। তিয়াসা কি করবে বুঝতে পারছে না। মস্তিষ্ক বলছে সরে যা সরে যা, কিন্তু তার মন এই হঠাৎ ওঠা অনুভূতি চাইছে কিছু ব্যতিক্রম। এটাই বুঝি শুধু ভালোবাসার সঙ্গেই হয়। কিন্তু উনি যে বলো আমি ওনার জন্য জীবনের বড় সমস্যা। এদিকে জ্যান যেন কোনো অন্য জগতে চলে যেতে চাইছে, সে পারছে না নিজেকে সামলাতে। হঠাৎ করে জায়নের কানে আসলো তিয়াসার কাপা কণ্ঠস্বর। তাহলে বিয়ে করেছেন কেন আমাকে? জায়নের কথাটা শুনেই যেন মাথাটা গরম হয়ে গেল। তৎক্ষণাৎ উঠে গেল তিয়াসার উপর থেকে, নিজের ব্যাগি ট্রাউজার আর টি শার্ট ঠিক করতে করতে বলল, তোর আমার কাছ থেকে মুক্তি নেই তাই? জায়নের কথায় যেন তিয়াসা মুহূর্তে রেখে বিছানা থেকে উঠতে উঠতে বলতে লাগলো, আপনি একটা বাঘের বাচ্চা, বাজে লোক। যার নিচের কাবার্ড থেকে ফার্স্ট এড বক্সটা বাইর করতে করতে তিয়াসার দিকে পেছন করে একটু মুচকি হাসি দিয়ে বলল, তাহলে তো তোর আমাকে থ্যাঙ্কস বলা উচিত। তিয়াসা একটু অবাক হয়ে ভুরু কুচকে বলল, কিসের জন্য? জায়ন অয়েনমেন্ট ক্রিমটা নিয়ে এগিয়ে আসছে তিয়াসার দিকেই। তিয়াসার সামনে আসতেই একটু ঝুঁকে তিয়াসার ব্যথা লাগা হাতটা নিজের কাছে টেনে নিয়ে অয়েনমেন্ট লাগাতে লাগাতে বলল, এই যে আমি বাঘের বাচ্চা, তোকে এখনো ছিঁড়ে খাইনি। তিয়াসার হাতে অয়েনমেন্ট লাগাই হাতের কাটা জায়গাটা একটু জ্বলে উঠল, কিন্তু তার চেয়ে বেশি রেগে উঠল জায়নের কথাই। জায়ন তিয়াসা মুহূর্তে রেগে লাল হয়ে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, আপনি একটা অসভ্য। জায়নের এই বিদ্রুপ হাসি মুখটা মুহূর্তেই পরিবর্তন হয়ে অগ্নি দৃষ্টি দিয়ে বলল, অন্য পুরুষের সামনে নিজের রূপের ঝলক দেয়া বন্ধ কর। নেক্সট টাইম যদি দেখি কোনো পুরুষের ছোঁয়া নিতে চেয়েছিস, তাহলে তোর হাতটা থাকবে কিনা সন্দেহ। জায়নের কথা শুনে তিয়াসার চোখ যেন ছানা বাড়া হয়ে উঠল। এর মাঝে তিয়াসার চিবুক ছুঁয়ে যান গম্ভীর কণ্ঠে বলে উঠল, আর এই যে সেজেছিস, যা মুছে আয়, নইলে দেখাবো এই বাঘের বাচ্চার আনলিমিটেড অসভ্যতামি। এই বলে জায়ন চলে গেল ওয়াশরুমের দিকে। তিয়াসাকে রেখে গেল এক নিস্তব্ধ পরিবেশে। তিয়াসা মনে মনে বলে উঠল, নিজেও দেখবে না তো অন্য কাউকে দেখতে দেবে না, অসভ্য বেটা। ধুর, শুধু শুধু এত সুন্দর করে তৈরি হয়েছি, জামাই তো গললই না, উল্টো আরো ধুর, ভাল লাগে না। এই বলে মুখ ফুলিয়ে বেরিয়ে গেল। এদিকে সকাল থেকে নেমেছে নিস্তব্ধতা চৌধুরী বাড়িতে। রোদ ঠিকই উঠেছে, পাখিরা ডাকছে জানালার গড়াতে বসে, কিন্তু এইবারে ভেতর যেন রোদ্দুরও প্রবেশ করতে ভয় পাই। কিন্তু এই ভোর, এই সকাল, এই পাখিদের কিচিমিচি সব কিছুই যেন আজ নিষ্প্রাণ। মাথার উপর আকাশ পরিষ্কার, রোদ ঝলমল করছে ছাদের কার্নিশে, কিন্তু এই বাড়ির ভিতরটা যেন
অন্ধকারে ডুবে আছে। ঘরের প্রতিটি কোণে যেন জমে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কেবল হৃদয়ের ভারে, অভিমানে কিংবা না বলা কথায় বোঝাই জন্ম নেয়। সেই বাড়ি যেখানে প্রতিদিনের সকাল মানেই ছিল রান্নাঘর থেকে এলাচ দারচিনি গন্ধ আর নারকেল কোড়ার খচখচ শব্দ। আজ সেখানে কেবল ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ শোনা যায়। চৌধুরী বাড়ির সকালের চিরচেনা কোলাহল আজ কোথায়? আজ যেন গৃহকোণটা নিঃশব্দ, অভিমানে মুখ ফিরিয়ে বসে আছে। ঘরে কর্তার মুখ গম্ভীর, কঠিন নীরবতায় দাঁতে দাঁত চেপে বসে আছেন। আর গৃহিণীরা যাদের প্রাণে প্রাণ ছিল, এই তাদের বাচ্চারা। কিন্তু তারা অন্য কোথাও আজ মলিন মুখে। এই ভেবে নির্বাক বসে আছেন গৃহিণীরা এক এক কোণে। প্রান্তিক সাহেব ও মেহজাবিন বেগমের একমাত্র সন্তান আবরার জায়ন। প্রান্তিক সাহেব যেমন কঠোর, মেহজাবিন বেগম ঠিক তার ব্যতিক্রম। শুধু জায়নের ব্যাপারে না, এই বাসার সব সন্তানদের প্রতি তার অনুভূতি সমান। কিন্তু তবু মায়ের মন কীভাবে নিজেকে শান্ত করবে? চোখের জলে ভিজে যাচ্ছে শাড়ির আঁচল। রুহেনা বেগম বৃষ্টির সময় বুকে পাথর চাপা দিয়ে নিজেকে বোঝালেও এখন আর সামলাতে পারছে না নিজেকে। হয়তো তিয়াশার এখানে কোনো দোষ নেই, কিন্তু সবাই গতকালের দৃশ্য দেখে বুঝে গেছে যেমন তিয়াশাকে কিছুতেই আসতে দেবে না। এই ভেবে রুহেনা বেগমের অসুস্থ লাগছে, কিন্তু সে জায়নকে কথা দিয়েছিল আর নিজেকে দুর্বল করবে না। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে গম্ভীর কণ্ঠে বজ্রের মতো উচ্চারিত হলো, এইভাবে চুপ করে বসে থাকলে চলবে না, যে যার কাজ করো। প্রান্তিক সাহেবের কণ্ঠে এতটাই দৃঢ়তা ছিল যে উপস্থিত সকলেই প্রায় থরথর করে উঠল। এক মুহূর্তে নীরবতা, তারপর রুহিনা বেগম ধীর কণ্ঠে বললেন, বড় ভাইয়া, একটা কথা ছিল। যদি আপনি অনুমতি দেন তবে সেই কথাটি আপনার সামনে বলার ইচ্ছে ছিল। পনয় সাহেব ভুরু কুঁচকে তাকালেন স্ত্রীর দিকে, এক দৃষ্টিতে যেন অনর্থক দুঃসাহসের শাস্তি দিতে চাইছেন। কিন্তু এরপরে কঠিন স্বরে ঘরের বাতাস কাটতে কাটতে উচ্চারিত হলো তার বাক্য, এই বাড়ির বড় মেয়ে যখন অপমানজনক এক ভুল করেছিল, তখন থেকেই তার নাম উচ্চারণ এই বাড়িতে নিষিদ্ধ। এটা যেন কেউ ভুলে না যায়। আর আজ আমার ছেলে সে একই পথ ধরেছে বলে আমি মুখ বুজে সহ্য করব, এটা যেন কেউ ভাবে না। তার নাম যেন এ বাড়িতে কেউ না তোলে, আমি স্পষ্ট বলে দিচ্ছি। রুহেনা বেগম আর কিছু বলতে পারলেন না। মাথা নিচু করে নিঃশব্দে চলে গেলেন রান্নাঘরের দিকে। গলায় কাঁপুনি যেন তার আত্মার লজ্জা প্রকাশ করছিল। অন্য পাশে এক কোণে বসে থাকা আশরাফ সাহেব ধীরে ধীরে ঝুঁকে পড়লেন আয়েশা বেগমের কানে, ফিসফিস করে বলেন, দেখো দেখো, তোমার ওই 3 ভাইকে যেমন ভালোবেসে বিয়ে করে পাপ, আমার ছেলেও যদি এসে একবার বলে, আব্বু ওই মেয়েটিকে আমি পছন্দ করি, আমি নিজেই গিয়ে নিজের হাতে বিয়ে পড়িয়ে নিয়ে আসতাম। জবাবে আয়েশা বেগম বলেন, আমার নিজেরও খারাপ লাগছে। এই কথায় আমি আপনার মতের সঙ্গে মিল রাখছি। কতদিন হয়ে গেল বৃষ্টি আম্মুকে দেখি না। আবারও যে যার মতো নিজেদের কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ল। ইউবি ভাই একটু আসবে? ইউবি আর আকাশ তখন নিজেদের মধ্যে কি এক গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত। হঠাৎ করে সে নিরালাই অনুর হৃদয় ভেজা কণ্ঠস্বর যেন ঝর্ণার মতো স্নিগ্ধ করে তুলল বাতাস। ইউবি মুহূর্তেই পিছন ফিরে তাকালো, কণ্ঠে কোমলতা ছুঁয়ে বলল, হ্যাঁ পাখি আয়। আকাশ চোখ সরিয়ে মনে মনে বিড়বিড় করে উঠল, আর 2 দিন পর তো নিজের ঘরই হবে, এখন আবার পারমিশনের কি দরকার? কিন্তু বিড়বিড় করলো কথাটা যেন কানের ভেতর দিয়ে সোজা ঢুকে পড়ল ইউভির মগজে। সে একবার তীক্ষ্ণ চোখে আকাশের দিকে তাকালো, নির্বাক এক দৃষ্টিতে ইঙ্গিত করলো, চুপ থাক। অনু ঘরে ঢুকে পড়েই বলল, একটা কথা বলবো, রাখবেন? হ্যাঁ পাখি বল না। অনু একটু মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল, আপনি তো জানেন বড় ভাইয়া আর আপু কোথায়। আমাকে একটু নিয়ে যাবেন? বৃষ্টি আপু চলে যাওয়ার পরে টিয়পুর কাছেই বেশি সময় কাটতাম, এখন আর ভালো লাগছে না একা একা। অনুর কথা শুনে ইউভি মনে মনে ভাবল, একা কোথায় পাখি, আমি তো আছি। শুধু তুমি আমার তৈরি করা বাসায় একবার ধরা পড়ো। এই ভাবনার গভীরে ডুবে গিয়ে ইউভি একটা মুচকি হাসি নিয়ে বলল, ঠিক আছে, একদিন নিয়ে যাব, তবে বাসায় কি বলে যাবি? বাসা থেকে তো তোকে যেতে দেবে না। সেটা আপনি বুঝবেন, কিন্তু আপনি যখন বলেছেন নিয়ে যাবেন, তার মানে নিয়ে যাবেন। অনু কায়দা করে বলে চলে গেল। এদিকে এই শুনে ইউভির মুখ অবাক বিস্ময়ে খোলা। ইউভি সে এক দৃষ্টিতে অনু চলে যাওয়ার দিকে তাকিয়ে আকাশকে বলে উঠল, দেখলি আকাশ,
আমি তো ভাবলাম আমার পাখি বুঝি কোমল তুলোর মতো, কিন্তু না রে ভাই, এও সময়ের মতন ঠিক সুন্দরভাবে নাকানি চুবানি খাওয়াবে। সব এক একটা ধানি লঙ্কা, ঠিক তোর জলপরির মতোই। আকাশ আবার একটু হেসে কাজ ঝাঁকিয়ে বলল, আল্লাহ, আমারটা সবার ঊর্ধ্বে। আমায় বলে আমি নাকি বালের ডাক্তার। খুব তো সকালে বলছিলে আমি ফার্স্ট ইয়ার এফএল এর আইডিয়া দিচ্ছি, এবার বোঝো ঠেলা। আমার তো মনে হয় বড় ভাইয়াও এই প্রেমের পতাকা হাতে আমাদের দলে যোগ দিতে চলেছে। ইউবি এক বড় দীর্ঘশ্বাস ফেলে বলল। আল্লাহ জানে রে ভাই, কি কি যে দেখবো। বনানীর প্রাণকেন্দ্রে থেকে কিছুটা দূরে শান্তিপূর্ণ পরিবেশে দাঁড়িয়ে থাকা আবরাজান চৌধুরী নিজস্ব দোতলা বাড়ি, এক উচ্চতর সুরুচির প্রতিচ্ছবি। এই বাড়ি যেখানে আধুনিকতার ছোঁয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণ ঘটেছে। বাড়ির বাইরে গঠন যথার্থই আধুনিক, সাদা এবং কালো রঙের সংমিশ্রণে তৈরি একটি অভিজাত ভবন। মেটালিক রিমোট কন্ট্রোলড গেটের দুই কোণে স্থাপন করা হয়েছে পিন টিল্ট জেডও ও MPTZ ক্যামেরা। বড় অটোমেটিক গেট, পাথরের সিঁড়ি দিয়ে বাড়ির দিকে যাওয়া, সাইডে সবুজ ঘাস আর ফুল গাছের সারি। গেটের সামনেই বড় একটি কাচের প্যানেল দেওয়াল, যাতে বাড়ির ভিতর থেকে বাইরের সৌন্দর্য সুন্দরভাবে দৃশ্যমান। বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য আর ভেতরের বিলাসিতা একে অপরকে সম্পর্ক করে। বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলে চোখে পড়ে উদ্ভাবনী আসবাবপত্রের জগৎ। সাদা মার্বেল ফ্লোরিং, কোণে বড় এক চিত্রকলা ঝুলছে, যার রং আর স্টাইল পুরো রুমের গুরুত্বের এক অদ্ভুত মাত্রা দেয়। সেন্টার টেবিলের উপর রাখা বিশাল সাদা গোলানো সেন্টেড ক্যান্ডেল এবং মেঝে পর্যন্ত ছাউনা ঝরঝরে ফুলের তোড়া ঘরের মেঝেকে আরও উচ্চতর করে তোলে। ড্রয়িং রুমের এক কোণে রাখা ইতালিয়ান লেদারের তৈরি এলসেপ সোফা, আর সেই সোফাতেই বসে আছে তিয়াশা। দেওয়ালে রাখা বড় আয়না তার পুরো চেহারা প্রতিফলিত করছে। সেখান থেকে দেখা যায় হোমলি টপ ও প্লাজো পরা, চুল এলোমেলো, কিন্তু তাতে যেন এক মিষ্টি সৌন্দর্য লুকানো। মনে হয় যেন সে এক দুঃখ ভরা মুহূর্তটাকে একসময় তার জন্য ভারী হয়ে ওঠা দিনগুলোকে ভুলতে চাইছে। তখন জায়নের বকা খেয়ে শাড়ি ছেড়ে প্লাজো আর টপ পরে নিয়েছিল। পরিবারের কথা মনে পড়ছে খুব, ভীষণ কষ্ট হচ্ছে। একদিকে শখের পুরুষের পাশে থাকার সুখ, অন্যদিকে প্রিয় আপনজনেদের হারানোর দুঃখ। এসব মন খারাপের মাঝে পরিবার স্মৃতি আজ তিয়াশার হৃদয়ে দরজায় কড়া নাড়ল, ভেতরের ভার হয়ে উঠল। একদিকে শখের পুরুষের সান্নিধ্য পাওয়া অদম্য সুখ, অন্যদিকে আপনজনদের দূরত্বে তীব্র শোক। ঠিক তখনই সিঁড়ি পেয়ে নামল জায়ন। কোমরে নিখুঁতভাবে শার্ট ইন করে রাখা, ফর্মাল ট্রাউজার কোনই পর্যন্ত ভাঁজ করা, হালকা রঙের শার্ট, কবজিতে দামি রিস্ট ওয়াচ, আর ব্লেজারটা যেন অলস ভঙ্গিতে একপাশে ঝুলে আছে তার এই কবজিতেই। চুলগুলো জেল দিয়ে সেট করা। তার সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে ছড়িয়ে পড়ল বিদেশি মেন্স পারফিউমের মোহিত ফ্রেজেন্স। তা যেন মুহূর্তে তিয়াশার অনুভূতির অন্তপুরে ঝড় তোলে। এই ফ্রেগেন্স যে কবে থেকে তিয়াশার দুর্বলতা হয়ে উঠেছে তা সে নিজেও জানে না। তিয়াশা জায়নকে দেখে নিজে নিজে বিড় করল, মাশাআল্লাহ তিয়াশা, তোর জামাইটা বয়সে একটু বড়, কিন্তু জামাই তো একদম চুমু খাওয়ার মতো। সে একটু ঘাটতারাও, সরি ভুল বললাম, একটু না পুরোটাই। কিন্তু এই ঘাটতারা বেটা এত হ্যান্ডসাম সেজে কোথায় যায়? এই চিন্তা করতে করতে তিয়াশা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে জানতেই পারল না তার প্রতিটি ভাব, প্রতিটি দৃষ্টিভঙ্গি কারোর তীক্ষ্ণ দৃষ্টির আওতায় বন্দী হয়ে যাচ্ছে। হট করে তিয়াশা জায়নের সামনে এসে দাঁড়ালো। জায়নের দুহাত কোমর জড়িয়ে কপাল কুঁচকে চেয়ে রইল তার দিকে। তার চোখে জ্বলছে একরাশ প্রশ্নের শিখা। জায়ন চোখ তুলেই একবার তাকালো, তারপর যেন কিছু না বোঝার অভিনয় করে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু সে আবারও জায়নের যার পথ আটকে দিল। জায়নের মুখে তখন স্পষ্ট বিরক্তি, গলা শক্ত করেই বলল, কি চাই? তিয়াশা সেই একই ভঙ্গিতে চোখে প্রশ্নের দাবানল নিয়ে বলল, কোথায় যাচ্ছেন? কি করতে যাচ্ছেন? কেন যাচ্ছেন? তোকে জানাতে হবে? বলে তাচ্ছিল্যের এক হালকা হাসি ছুঁড়ে পাশ কাটাতে চাইল, কিন্তু তিয়াশার দৃষ্টিতে তখন দৃঢ়তা, অদম্য আকুতি। জি। কেন?
তিয়াশা এবার নিজের মাটি শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, কারণ আমি আপনার 3বার কবুল বলা বউ, তাই আপনি কোথায় যাচ্ছেন জানার অধিকার আমার আছে। জায়ন মুখে একটু মুচকি হাসি মাখিয়ে বলল। বিয়ের একদিন পেরোল না, এর মধ্যে এত জেরা মিসেস আবরার? তিয়াশা দৃঢ়স্বরে জবাব দিল। জি। জায়ন থামল না, কেবল গম্ভীর স্বরে বলল, কিন্তু সরি মিসেস আবরার, আমি গতকাল রাতেই বলে দিয়েছি আপনি স্বামীর থেকে কোনো অধিকার পাবেন না। এই বলে জায়ন আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সত্যি সত্যি তিয়াশার পাশ কাটিয়ে সদর দরজার দিকে পা বাড়ালো। পেছনে ফিরে একবারও তাকালো না সে। কিন্তু তার কথাগুলো যেন তিয়াশার বুকের ভেতর দাবানল জ্বালিয়ে দিল। রাগে গনগন হয়ে উঠল সে। দুহাত শক্ত মুঠো করে দাঁড়িয়ে রইল, দাঁতে দাঁত চেপে বলল, আমি কি এত বড় বাসায় একা থাকবো নাকি? আপনার স্বামীর অধিকারের ক্যাথায় আগুন। তার কণ্ঠে কাঁপুনি ছিল, কিন্তু সেই কাঁপুনিতেও ছিল আগুনের তেজ। জায়ন থামিনি, কোনো উত্তর না দিয়ে ঠোঁটে এক নিঃশব্দ বিদ্রুপের রেখা টেনে বাইরে পা বাড়াতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই কাজ এক তীব্র ভাঙ্গার শব্দ কানে এসে বিঁধল। জায়ন থমকে দাঁড়ালো, ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। তিয়াস ঠিক পাশের টেবিলে থাকা কাচের ফুলদানি, সেই দামি ফ্লাওয়ার ভাসটা একটানে তুলে মেঝেতে ছুঁড়ে ভেঙে চুরমার করেছে। জায়নের চোখে বিদ্যুৎ চমকালো। একবার তিয়াসের দিকে তাকালো, যেন মাপ নিল তার বইয়ের মেজাজের সীমা কত দূর গিয়েছে। তারপর চোখ ফিরিয়ে সদর দরজার লক খুলে বাইরে বেরিয়ে যাওয়ার মুহূর্তে হালকা গলায় বলে গেল, বাসার সব ভাস আপনি ভাঙতে পারেন। এই বলে ঠোঁটে হালকা মিলান হাসি ঝুলিয়ে জায়ন এগিয়ে গেল তার কালো মার্সিডিজ গাড়ির দিকে, যেটা ড্রাইভারের সিটে এতক্ষণ বসেছিল জেমস। গাড়ির দরজা খুলে বসতে বসতে গলার স্বরটা হঠাৎ করেই বদলে গেল। এক ঝাঁঝালো ধমকে সুরে বলে উঠল, নেক্সট টাইম যদি তোমার সেই আমেরিকান ফর্মালিটিস আমার বইয়ের ওপর খাটাতে দেখি নিশ্চিত থাকো, নেক্সট টাইম তুমি আর আমেরিকা দেখতে পাবে না জেমস। জেমস জানতো আজকের দিন তার জন্য শুভ হবে না। কাপা কাপা গলায় বলল, সরি স্যার, আর হবে না। জান তখন নিজের হাতে ধরা আইপ্যাডটা খুলল। পদ্মার সিসিটিভি ফিট জুম করে দেখতে পেল তিয়াশা এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। চোখে আগুন, ঠোঁট কামড়ে ধরে গুমড়ে যাচ্ছে রাগে। দাঁতে দাঁত চেপে আঙ্গুলে কামড়তে মুচকি হেসে বলল, জ্বালাবো বলেছি তো, একটু জ্বালিয়ে নিই জান। মনে ছিল না তখন যখন অন্য পুরুষকে ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছিলে, আবার এত দুঃসাহস বিয়েও করতে যাচ্ছিলে। হঠাৎ দেখতে পেল তিয়াশার আগে নিজের চুল টানছে। তারপর হঠাৎ হাত পা ছড়িয়ে সোফায় গা ছুঁয়ে ফেল। জয়নের মুখে তখন চওড়া হাসি। মনে মনে ভাবল, আবরার জায়ন চৌধুরীর বউ, তেজ না থাকলে হয়। এর মধ্যে জায়নের ফোনটা কাঁপতে কাঁপতে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সাগর কলিং। জায়ন একটু নিঃশ্বাস ফেল। রিসিভ করতে ওপাশ থেকে সাগরের সেই চেনা ঠাট্টা সুরের গলা ভেসে এলো। কি মামা, তোর খাট পালং ঠিকঠাক রাখছস তো, নাকি বাসর রাতেই ভাঙ্গা ফালাইছস? জায়ন চোখ বন্ধ করে এক মুহূর্ত থেমে মনে মনে বলল, এই সাগরকে যতই ধমক দেই একটু চুপ থেকে আবার শুরু হয়ে যায় ওর। কিন্তু জায়ন এর কিছু একটা সন্দেহ হলো। গলার ভঙ্গি বুঝেই বলল, সম্বন্ধীদের নিয়ে কনফারেন্স করে আমার বাসন নামা শুনতে চাচ্ছিস? এবার বল তোর বিচার কি হওয়া উচিত? এই কথায় সাগর খানিক হক চুকিয়ে গেল। গলাটা কেশে নিয়ে বলল, এটা তো কইলাম না ভাই। এর মাঝে ফোনে আকাশের কণ্ঠ শোনা গেল, বড় ভাই আপনি কি করে বুঝলেন আমরা বাকি সবাই আছি? আমরা তো মিউটে ছিলাম। এই ব্যাটা চোখে আর কানে কিছু ফাঁকি দেওয়া, সেটা কি আর মানা যায়? বস, আপনি সিরিয়াসলি হিউম্যান তো? পলেশের কথা ভেসে আসতেই জায়ন বলল, এসব কথা বাদ দিয়ে বল তোরা সব কটা একসঙ্গে কেন ফোন করেছিস? এর মধ্যে আয়হান বলে উঠল, ভাবছিলাম আমাদের বাচ্চা ভাবির হাতের রান্না যদি একবার খেতে পারতাম, তাই আর কি। জান এবার গম্ভীর কণ্ঠে সোজা সাপটা কথা, তুই নিজেই আমার বাসার জন্য রান্নার বুয়া ঠিক করে পাঠালি, আর তুই আবার বলছিস আমার বউয়ের হাতের রান্না খাবি। তোর কথা বিশ্বাসযোগ্য মনে হলো না। তাছাড়া আমার বউ রান্না পারে না, পারলেও তোদের মতো আরামজাদাদের খাওয়াতাম না। সাগর বলে উঠল, শালা, তোর মতো পসেসিভ বেড়া একটাও দেখি নাই। তোর বাসায় আসতে দিবি না আমাগো, তাই তো? না, আমার বেডের অবস্থা দেখতে আসতে হবে না ভাই তোদের। আমি বলে দিচ্ছি, শোন, এখন আরেকটা বেড অর্ডার দিতে যাচ্ছি। এবার বুঝে না আমার বেডের অবস্থা কি হয়েছে আর আমার বাসরে কি হয়েছে। জায়নের কণ্ঠ এবার ধীর কিন্তু ব্যঙ্গাত্মক। নিজেও নিঃশব্দে হাসছে। জেমস ড্রাইভ করছে,
কিন্তু কান এদিকে, তার স্যারের কথায় সেও মুচকি হেসে যাচ্ছে। এই কথাই হঠাৎ সবাই চুপ, একটা অস্বস্তিকর নীরবতা ফোনের ওপাশে ছড়িয়ে পড়ে। হঠাৎ ইউভি একটু কাপা গলায় বলে, ভাইয়া, আমার বোনটা ঠিক আছে তো? মানে বেঁচে আছে তো এখনো? জায়নের উত্তর ছিল ধারালো ছুরি সম। এখনো তো ঠিক আছে, কিন্তু কতক্ষণ থাকবে বলতে পারছি না সম্বন্ধী। দেখ দেখ ছোট ভাই, কোন হায়নার হাতে তোর বনুরে তুলে দিয়েছিস। সাগরের কথাই জায়ন এবার সত্যি সত্যি হাসল, ঠোঁট বেয়ে বিদ্রুপ ছিল, কিন্তু বাকি সবাই নিশ্চুপ। তারপর বলল, তোদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছিস, আমি রাখছি এখন। এই বলে জায়ন ফোন রাখতেই যাবে, ঠিক তখনই আকাশ একটু কাশির ভান দিয়ে বলল, ভাইয়া একটা কথা ছিল। বল। আসলে আমার জলপুরি একটু তিয়াশার সঙ্গে কথা বলতে চাইছিল, আর দেখাও করতে চেয়েছে। আকাশের কথাতে ইভিরও মনে পড়ল অনন্যা তো বলেছিল। ভাইয়া, অনু দেখা করতে চেয়েছি। জান একটু ভেবে পড়ল। ওদের দুজনকে পাঠিয়ে দিস কাল, কিন্তু তোরা 5 জন নট অ্যালাউড। আর হ্যাঁ আকাশ, নেক্সট টাইম ভাবি না বলতে পারলে ওর নাম নিবি না। জায়ন এই বলে ফোনটা রেখে দিল, আর কোনো কথা বাড়ালো না। দুপুর গড়িয়ে বিকেল নামতেই চৌধুরী বাড়ির চাতালে নেমে এলো এক ধরনের নরম নীরবতা। রোদটা একটু কেমন যেন হলদেটে হয়ে এসেছে, যেন সোনার চায়ের মতো ঝিম ধরা আলোয় সব কিছু গাঢ় হয়ে উঠছে। দূরে কোথাও থেকে একটা নামাজের আজান ভেসে এলো। মন বিষণ্ণ থাকলেও জীবনে দৈনন্দিন কর্তব্য থেমে থাকে না। রোজগারের প্রয়োজনে কাজ তো করতে হয়। গৃহিণীরা রান্নাঘরে বিকেলে নাস্তার আয়োজনে ব্যস্ত, যেন এক নীরব যুদ্ধ চলা, হাঁড়ি আর মশলার গন্ধে মাখামাখি। আয়েশা বেগম ও তার পরিবার দুপুরে খাবার সেরে ভদ্রতার সূচক বিদায় জানিয়ে নিজের বাসায় ফিরে গেছেন। তাদের উপস্থিতির হাসি আলাপ যেন এক মুহূর্তের নিঃশব্দ শূন্যতায় পরিণত। আর বাকি সব মেহমানরা সকালেই ফিরে গেছেন। আজ দিনের ব্যতিক্রম, চৌধুরী বাড়ির অধিকাংশ কর্তা ব্যক্তি অফিসমুখ হননি। কেবল তাহসান সাহেব এক মুখ গভীরতা নিয়ে অফিসে গেছেন। ইউভি বাইরে কোথাও থেকে ফিরছিল। চৌধুরী বাড়ির গা ঘেঁষে ছেয়ে থাকা ক্লান্ত দুপুরটা তাকে গিলে ফেলতে চাইল। গাড়ির চাবি পকেটে রেখে সে সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ তার কানে ভেসে এলো বড় আম্মুর গলা। ইউভি বাবা। স্বরে ছিল এক ধরনের চাপা কাঁপন, একরাশ আহ্বান। ড্রয়িং রুমে তখন নির্জন, কোনো কর্তা ব্যক্তি সেখানে উপস্থিত না থাকায় সাহস করে মেহেজাবিন বেগমই তাকে ডেকে ফেলেছিলেন। পাশে বসা ছিল রুহিনা বেগম ও সুরেয়া বেগম। তিন নারীর চোখে মুখে এক অদ্ভুত রকমের অস্থিরতা, এক নিঃশব্দ সংকেত। ইউভি বুঝে গিয়েছিল কেন ডেকেছে বড়ম্মু। সেই ডাকের মধ্যে ছিল বহু অমীমাংসিত প্রশ্ন। হ্যাঁ বড়ম্মু, বলো। ইউভির কণ্ঠে শান্ত ভরসা। মেহজাবিন বেগম এক নিঃশ্বাসে বলে ফেলেন, গলায় চাপা কান্না, বাবা তুই তো জানিস জায়ন কোথায়? আমার ওই মাথা খারাপ ছেলেটা মেজো আম্মুকে নিয়ে এইভাবে নিয়ে বেরিয়েছে যে চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় যে উঠলো ছেলেটা মেয়েটাকে নিয়ে, ঠিক আছে কিনা আমাদের একটু বলবি বাবা? আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মেহেজাবিন বেগম তার প্রশ্নগুলো ইউভির সামনে রাখলো। আঁচল দিয়ে চোখ মুছলেন মেহেজাবিন বেগম। তার গলার কাঁপুনি যেন পুরো ঘরে ছড়িয়ে পড়ল। বড় আম্মু, আম্মু, ছোট আম্মু, তোমরা চিন্তা করো না, বোনেরা ভালো আছে। আর ভাইয়া দেশে আসার আগেই বনানীতে একটা ভালো বাসা নিয়েছে, চিন্তা করো না তোমরা। ইউভির কথায় যেন চমকে উঠলেন। রুহিনা বেগম কৌতূহল নিয়ে বলেন, দেশে আসার আগে মানে? ও কি? এর মধ্যে ইউভি বলে উঠল, আম্মু, আমায় আর কোনো প্রশ্ন করো না। ভাইয়া যেদিন নিজে থেকে সব বলতে চাইবে সেদিন শুনে নিও। এই বলে ইউভি উপরে চলে গেল। আর তিন বেগমের মনে রেখে গেল অজস্র প্রশ্ন। তিয়াশার একাকিত্বের ক্লান্ত দুপুর গড়িয়ে বিকেল গড়াচ্ছে। বিশাল বাসার নির্জনতায় যেন সময়ও থেমে আছে। নিজের ফোনটাও আনেনি, কথা বলার কেউ নেই। জামাইটা দুপুরের আগেই কোথায় যেন বেরিয়ে গেছে, এখনো ফিরেনি। রান্নাঘরে বুয়া ব্যস্ত, নাস্তার রাতের খাবার একসাথে প্রস্তুত করছে। এদিকে তিয়াশা যেন কিছুতেই স্থির থাকতে পারছে না। হঠাৎ চোখ গেল টিভির দিকে। মনে পড়ে গেল বহুদিন হলো কোরিয়ান ড্রামা দেখা হয় না। আবার কি মনে করে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে বুয়াকে জিজ্ঞেস করলো, আপি তুমি কি পপকর্ন বানাতে পারো? বুয়া মিষ্টি হেসে জবাব দিল, হয় আপামনি, আমি তো সব পারি। তিয়াশা যেন ছোট্ট শিশুর মতো আনন্দে লাফ দিয়ে উঠল।
কিচেনে পপকর্ন থাকলে একটু বানিয়ে দেবে? কিছুক্ষণ খুঁজে রান্নাঘর থেকে ফিরে এসে বুয়া একটু দুঃখের সুরে বলল, পপকর্ন তো নাই আপামনি। এই কথা শুনে তিয়াশার মুখ কালো হয়ে গেল। আরেকবার নিঃশব্দে নিজের মতো ঘরে চলে যেতে লাগলো। তবে যাওয়ার সময় পেছন থেকে বুয়ার কণ্ঠ ভেসে এলো, আপামনি, সবাই বলে আমি নাকি পেঁয়াজও খুব ভালো বানাই, একবার খাইয়ে দেখেন না। তিয়াশার মুখে ক্ষীণ একটা হাসি রেখা ফুটে উঠল। কিছুক্ষণ হলো বুয়াও রান্না করে চলে গেছে। পেঁয়াজু হাতে টিভির সামনে বসে পড়ল সে। নেটফ্লিক্স খুলে শুরু করলো বহু প্রতীক্ষিত কোরিয়ান ড্রামা লাভলি রানার। ঘরের নিস্তব্ধতায় কেবল স্ক্রিনের আলো আর শব্দ, কিন্তু তিয়াশা জানে না তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিব্যক্তি কোনো এক আইপ্যাড স্ক্রিনে দৃশ্যমান হচ্ছে। কেউ দেখছে নীরবে, গভীর মনোযোগে। হঠাৎ দরজার প্যানেলে পিপ 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 শব্দ। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলছে কেউ। সেই চেনা পুরুষালী বিদেশি পারফিউমের ফ্রেগ্রেন্স। মুহূর্তেই বুঝে গেল তিয়াশা তার বাঘের বাচ্চা ফিরে এসেছে। কিন্তু তিয়াশা তো সহজে সারবার পাত্রী নয়। নিজের অভিমান আর রাগ মেশানো জ্বালানোর জন্য টিভির দিকে তাকিয়ে থেকে বলে উঠল, ওয়াও, রিউ সোন যায়। তুমি কি কিউট জানেমান না? তোমায় দেখলেই শুধু মনে চায় চুমু দেই জান। হায় আল্লাহ, আমায় এরকম একটা কিউট বাচ্চা জামাই দিলে না কেন? একটা বুড়ো জল্লাদ জুটিয়ে দিলে। তিয়াশার কণ্ঠে অভিনয়, চোখে বিদ্রুপ আর হৃদয়ে এক অদ্ভুত তৃপ্তি। কারণ জানে পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা ঠিক শুনেছে সব কিছু। হঠাৎ তিয়াশার মাথার উপর যেন পপকর্নের বৃষ্টি নামল। চমকে উঠে তাকাতে না তাকাতে চলন্ত টিভি স্ক্রিনে ছুঁড়ে এলো একটা জুতো। এইটা আবার কি? মনে মনে ভয় আর বিস্ময়ে একাকার তিয়াশা। তারপরই একটা কাঠের শোপিস হঠাৎ সোজা এসে আঘাত করলো টিভির উপর। স্ক্রিনটা কাছে মর্মর শব্দে ফেটে গেল। টিভিটা নিঃশব্দে বন্ধ হয়ে গেল। তিয়াশার বুক কেঁপে উঠল। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। ঝড় আসছে, আর সেই ঝড়ের নাম জায়ন। সোফার পেছন থেকে ঝড়ের মতো হঠাৎ লাফিয়ে সামনে এসে দাঁড়ালো সে। তিয়াশার চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর রূপ। চোখ জোড়া লাল, রাগে কপালে শিরা স্পষ্ট। নিঃশ্বাসটা যেন গর্জনের মতো কানে বাজছে। একটা চোখও না নাড়িয়ে তাকিয়ে আছে সোজা তিয়াশার চোখে। তিয়াশা নিজের মনে নিজেকেই গালাগালি দিতে লাগলো। ধুর, ঘুমন্ত বাঘের গায়ে ঘুঁতো মারার কি দরকার ছিল রে তিয়া? তোর জামাইটা তো আর মানুষ নালো, এ তো একেবারে জল্লাদ। এমন একটা মানুষকে কি কেউ ভালোবাসে? ভালোবাসিস কেমনে তুই? হায় আল্লাহ, আল্লাহ জানে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা টিভি ছিল শান্তি, সেটাও গেল। জায়নকে একটু শান্ত করার জন্য তিয়াশা নাটকীয় হাসি মুখে এনে খুব শান্ত স্বরে বলল, আপনি আপনি চলে এসছেন? টিভিটা ভাঙলে? আর কিছু বলার আগেই এক ঝটকায় জায়ন তাকে ধরে সোফায় শুইয়ে দিল। তিয়াশার বুক ধরফর করে উঠল, যেন এই মুহূর্তে হাতটা চিরে বাইরে চলে আসবে। তারপর কোনো আগাম বাড়তে ছাড়াই জায়ন ঝাঁপিয়ে পড়ল তার উপর। তিয়াশার দু হাতের কবজি জায়নের হাতে চেপে ধরল, শক্ত করে তিয়াশার মাথার উপরে ঠেসে ধরল। তিয়াশা হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেল। আলো আধারিতে জায়নের চোখে যা দেখল সেটা রাগের আগুন। এই মুহূর্তে সে শুধু অনুভব করতে পারল, এই মানুষটা একবার জেগে উঠলে ভালোবাসুক আর ঘৃণা করুক, কিছুই আর মাঝারি হয় না, সব কিছুই চরম। আর সেই চরমতায় আজ সে বন্দী। কি 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 করছেন? কাপা গলেই বলে উঠল তিয়াশা। এরকমভাবে শুয়ে থাকায় তিয়াশার টপ সরে গিয়ে অনুক্ত উদরে চোখ গেল জায়নের। কেন্দ্রবিন্দুর নিচে কালো তিলটার এক কামড় বসিয়ে দিল। তিয়াশা ব্যথায় চিৎকার করে উঠল। জায়ন মুখ ডুবিয়ে দিল ঘাড়ে, পড়ল আরেক কামড়। ব্যথায় আবারও চিৎকার করল। ব্যথার মাঝেও তিয়াশা কেন যেন অন্য এক অনুভূতি অনুভব করছে, সে জানে না। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যেন হঠাৎ ঘাড় ছেড়ে ঝাঁপিয়ে পড়ল তিয়াশার কোমল গোলাপি অধর জোড়ার ওপর। যেন নিজের ঠোঁটের আয়ত্তে করে নিল তিয়াশার কোমল অধর জোড়া। ব্যথায় চোখের পানি বেরিয়ে যাচ্ছে, কিন্তু জায়নের কোনো প্রতিক্রিয়া নেই। তিয়াশার শ্বাস আটকে আসছে। জায়নের হাতের খেলা চলছে তিয়াশার পুরো শরীরে। প্রায় 10-15 মিনিট পরে জায়নের ঠোঁট থেকে মুক্তি পেল তিয়াশার কোমল অধর। ঠোঁটের কোণে লেগে আছে রক্ত। নরম কোমল গোলাপি পাতলা অধর জোড়া ফুলে উঠেছে। বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণা মুছতে মুছতে জায়ন তার হিংস্র কণ্ঠ নিয়ে বলে উঠল, খুব শখ না?
অন্য পুরুষকে চুমু খাওয়ার, না? জান একটু ঝুঁকে তিয়াশার চিবুক টেনে বলল, আর কি যেন জানি মন না, কুকুরের বাচ্চা, মুখের ক্যালেন্ডার চেঞ্জ করে দেব তোর। আমি রুড তাই না, জল্লাদ তাই না? যেদিন এই রুড জল্লাদ ধরবে না, নিজেকে বাঁচিয়ে দেখাস। এই বলে উঠে গেল তিয়াশার উপর থেকে, গটগট করে চলে গেল সিঁড়ি বেয়ে। এদিকে তিয়াশা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে চিৎকার করে উঠল, বদমাস, ইবলিশ, বাঘের বাচ্চা, জল্লাদরাও আপনার থেকে ভালো। সেদিন সন্ধ্যায় যা ঘটে গেছে তারপর থেকে তিয়াশা আর জ্যান প্রায় কথা বলেনি। তিয়াশা তো রুম থেকে বেরোয়নি একবার। এই অবস্থায় কার সামনে যাবে? কাজের বুয়ারা দেখলেই তো মুচকি মুচকি হাসাহাসি করবে। তার থেকে নিজেকে লুকানোই উত্তম মনে করেছে। খাওয়ার সময় দুজনে খেয়েছে যে যার মতো, কোনো কথা নেই, কোনো চোখাচুকি নেই। তিয়াশার গলায় এখনও কালছে লাল দাগ, ঠিক যেন কোনো পশু আক্রমণ করেছে ওর উপর। ঠোঁটের কোণটাও এখনও ফুলে আছে। হালকা কিছু খেলেই জ্বালা করে। তখন তিয়াশার মুখে শোনা যায় গালির বর্ষণ, কিন্তু ঘুমন্ত পরির ব্যথা জায়গাগুলোতে যে কেউ মলম লাগিয়ে দেয় সেই কথা তার অজানা। জায়নকে রীতিমতো উপেক্ষা করছে তিয়াশা, যেন নিজে থেকে কিছু বলতে চাইছে না। সে উপেক্ষা করে আছে তারই বাচ্চা বউ কতদিন মুখটা বন্ধ করে রাখতে পারে। তার উপেক্ষা জায়নের অপেক্ষা। এদিকে জায়ন জানে যদি অনুবা আরোহী এসে তিয়াশাকে এই অবস্থায় দেখলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, তাই ওদের দুজনকেই আসতে নিষেধ করে দিয়েছে। খাবারের টাইমের সময় একরকম তিয়াশার দরজার বাইরে থেকে পরোক্ষভাবে কথা শুনিয়ে তিয়াশাকে খাবার টেবিলে আনা হয়, ব্যাস। তাছাড়া আর কোনো রকম জায়নের কণ্ঠস্বর তিয়াশা এই কদিন শোনেনি। তিয়াশার ভিতরে ভিতরে কুকড়ে যায়। ফোটা ফোটা অভিযোগ জমে ওঠে তার মনে। তিয়াশা মনে মনে ভাবে, অন্য স্বামী স্ত্রীর মধ্যে কথা না হলেও তাদের জামাইরা কি সুন্দর বউকে মানায়, আর আমার স্বামী শালা একটা আস্ত বাঘের বাচ্চা, জল্লাদ। নিজে দোষ করো আবার ওকে মানাতে আসলো না। হে আল্লাহ, আমার মনে ধরার জন্য এই আনরোমান্টিক বদমেজাজে লোকটাই তোমার চোখে পড়ল। দূর থাকবই না এখানে, চলে যাব এখান থেকে। ওই বাসায়ও যেতে দেবে না এই শয়তান বেটা। নিজে ঠিক ড্যাং ড্যাং করে স্টাইল দিয়ে বেরিয়ে যায়। বেটা যাই কোথায়, অন্য মেয়ের সঙ্গে তো চক্কর নাই।